ব্যাংকের সামনে জুতো পালিশ করা এই ছেলেটি নিজের প্রচেষ্টা আর পরিশ্রমে একসময় ব্যাংকের মালিক হয়ে যায়। যে ব্যাংক থেকে তাকে বের করে দিয়েছিল সে সেই ব্যাংক কিনে নেয়। তবে তারপরও তার উপরে চলতে থাকে মানসিক অত্যাচার, কেননা সে ছিল কালো চামড়ার মানুষ। আর তখনকার সময় সাদা চামড়ার মানুষ কালো চামড়ার মানুষদের মানুষ বলে মনে করতো না। আর সেই মানুষটি যেভাবে ব্যাংক কিনে নিয়েছিল তার গল্প আজ আপনাদের দেখাতে চলেছি। মুভির শুরুতেই এই গল্পের মূল চরিত্র জ্যাককে দেখা যায়। তখন সময়টা ছিল 1965 সাল। জ্যাক জানালার পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। কিছুক্ষণ পর জ্যাক কোর্টে এসে বিচারকের সামনে দাঁড়ায়। তখন বিচারকের কিছু প্রশ্ন শুনে জ্যাকের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপর দৃশ্যটি অতীতে চলে যায়। সেই সময় সাদা কালো অর্থাৎ বর্ণবাদের প্রভাব ছিল অনেক বেশি। তখন সাদা চামড়ার লোকেরা কালো মানুষদের একেবারেই পছন্দ করত না। জ্যাক কালো হওয়ার কারণে তাকে অনিচ্ছা সত্ত্বেও নিম্ন পদে কাজ করতে হতো। সেই সময় জ্যাক একটি ব্যাংকের সামনে জুতো পালিশের কাজ করত, কিন্তু এর পেছনে তার অন্য একটি লক্ষ্য ছিল। যেহেতু এই জায়গায় সব উচ্চপদস্থ লোকজন আসতো, তারা স্বাভাবিকভাবে ব্যবসা সম্পর্কে ভালো জানতো। আর সেই কারণে তাদের সব কথাবার্তা মনোযোগ দিয়ে শোনার জন্য সে তার কাজ ধীরে ধীরে করত। তারা যখন সেখান থেকে চলে যেত তখন সে সেই সব কথাগুলো নিজের ডায়েরিতে নোট করে রাখত। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন যখন সে জানালার পাশে দাঁড়িয়ে ব্যবসায়ী ও ব্যাংকারের কথাগুলো ডায়েরিতে লিখছিল, তখন সেখানে থাকা সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে। জ্যাক কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং দ্রুত নিজের বাড়িতে ফিরে আসে। সে তার ডায়েরিটি বাবাকে দেখায়। জ্যাকের বাবা ডায়েরিতে লেখা বিষয়গুলো দেখে বিশ্বাস করতে পারছিলেন না যে তার ছেলে এত অল্প বয়সে এমন কিছু জানে যা অনেকেই জানে না। সবকিছু দেখার পর তিনি জ্যাককে জিজ্ঞাসা করেন, জ্যাক তুমি ভবিষ্যতে কি হতে চাও? উত্তরে জ্যাক বলে, বাবা আমি ভবিষ্যতে একজন বড় ব্যবসায়ী হতে চাই। যদিও জ্যাকের বাবা ছেলের এই প্রতিভা দেখে খুবই খুশি হয়েছিল, কিন্তু সমাজে বাধার কথা ভেবে তিনি কষ্ট পাচ্ছিলেন, কারণ তার গায়ের রং কালো, আর সেজন্য তারা নিজেদের ইচ্ছে মতো কিছু চাইলেও করতে পারতো না। বাবার এসব কথা শুনে জ্যাকের মন খারাপ হয়ে যায়। এরপর দৃশ্যটি 1954 সালে চলে আসে। এখানে জ্যাককে তার স্ত্রী লুচি এবং ছেলের সাথে দেখা যায়। জ্যাক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। রাতে খাবারের সময় জ্যাকের কাকা বলেন, এমন করে বসে না থেকে কোনো চাকরি শুরু করে দাও। উত্তরে জ্যাক বলে, আমি কোনো চাকরি করব না, আমি রিয়েল এস্টেট ব্যবসা করব। এই কথা শুনে তার কাকা হাসতে শুরু করেন এবং জ্যাককে বলেন, রিয়েল এস্টেট ব্যবসা শুরু করার জন্য তুমি টাকা কোথায় পাবে? নাকি তুমি কোনো টাকার খনি পেয়ে গেছো? জ্যাক কোনো উত্তর দেয় না। তার কাকা আবারও বলেন, জ্যাক তোমার কি সত্যি মনে হয় ওরা আমাদের ব্যবসা করার সুযোগ দেবে? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? তখন জ্যাকের কাকি তাকে থামিয়ে দেয়। জ্যাক তখন বলে, আমি এই ব্যবসাই করতে চাই। এই বলে সে সেখান থেকে উঠে ঘরে চলে যায়। এখানে বলে রাখা ভালো যে এই রিয়েল এস্টেট ব্যবসা হলো কোনো সম্পত্তি কিনে আবার সেটা বিক্রি করা। কিন্তু তখনকার সময় বর্ণবাদ থাকার কারণে কোনো কালো মানুষ এই ব্যবসা করার অনুমতি পেত না। তাছাড়া কোনো সম্পত্তি বা বাড়ি কিনলে অনেক টাকার দরকার হতো, আর সেই কারণে জ্যাকের কাকা জ্যাকের কথায় হেসেছিল। এই সব জানার পরও জ্যাক এই ব্যবসা করার জন্য জেদ ধরে বসেছিল। জ্যাক চলে যাওয়ার পর তার স্ত্রী কাকার কাছে গিয়ে বলেন, দেখুন যদিও আমাদের এত বড় স্বপ্ন দেখা উচিত নয়, কিন্তু তবু আমি সবসময় জ্যাকের পাশেই থাকতে চাই। আর এটা আমি ভালো করে জানি আমার স্বামী একজন জিনিয়াস। এরপর লুচি জ্যাকের কাছে এসে তাকে বলে, শোনো তুমি কারো কথায় কান দিও না, তোমার মন যা বলে তুমি সেটাই করো, আমি সবসময় তোমার পাশে আছি। জ্যাক বলে, আমি জানি তুমি আমার পাশে অবশ্যই থাকবে। পরের দিন জ্যাক তার লক্ষ্যে কাজ করা শুরু করে দেয়। সে একটি সম্পত্তি দেখতে যায়, কিন্তু সেই জায়গাটা ছিল সাদা বর্ণের লোকদের এলাকা। জ্যাক তার স্ত্রীকে সব বুঝিয়ে বলে। সে বলে, আমি এমন জায়গাগুলো কিনে সেগুলো কালো বর্ণের লোকদের কাছে বিক্রি করতে চাইছি। তখন লুচি বলে, তাহলে তো আমাদের এখানে অনেক ইনভেস্টার প্রয়োজন। এরপর লুচি জ্যাককে সঙ্গে করে নিয়ে জয় নামের এক বন্ধুর সাথে দেখা করতে আসে, কিন্তু জয়ের বিরক্তিকর ব্যবহার দেখে জ্যাক রেগে সেখান থেকে বেরিয়ে আসে। এই কারণে লুচি জ্যাকের উপর অনেক রেগে যায় আর বলে, জয় হয়তো আমাদের সাহায্য করতে পারতো, তবে জ্যাক বলে এমন লোকদের থেকে দূরে থাকাই ভালো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। জ্যাককে বার্গারের সাথে দেখা যায়, কারণ জ্যাক যেসব সম্পত্তি কিনতে চাইছিল সেগুলো বার্গারের। জ্যাক তখন বলে, আমি আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাই। এই কথা শুনে সে জ্যাককে কারণ জিজ্ঞাসা করে। উত্তরে জ্যাক বলে, আমি আপনার ওই সম্পত্তিগুলো কিনতে চাই। এটা শুনে সে জ্যাককে বিদ্রুপ করে বলে, তুমি আমার টাকা দিয়ে আমার সম্পত্তি কিনতে চাইছো? তখন জ্যাক বলে, আমি শুধু ব্যবসার জন্যই আপনার থেকে ধার চাইছি, কিন্তু আমি কার সম্পত্তি কিনবো সেটা তো আমি ঠিক করব। যদিও জ্যাকের এমন সাহস দেখে সে তার প্রশংসা করে, কিন্তু ধার দেওয়ার জন্য সে একদম রাজি হয় না।
সেই সময় জ্যাকের নজর বার্গারের টেবিলে রাখা ক্যালেন্ডারের উপর যায়, আর সেটা দেখে সে বুঝে যায় বার্গার সবসময় এমডি সিটি ব্যাংক থেকেই লোন নিত। এরপর জ্যাক সেখান থেকে বেরিয়ে এমডি সিটি ব্যাংকে চলে আসে। সেখানকার রিসেপশনে থাকা মেয়েটিকে সে বলে, আমি মিস্টার রিডের সাথে কথা বলতে চাই। তবে মেয়েটি বলে সে এখন অফিসে নেই, তাই কিছু বলার থাকলে আমায় বলে যেতে পারেন। কিন্তু এমডি রিড তার অফিসেই ছিল। এই ব্যাপারটা জ্যাক বুঝে যায়। আর এখানে তো বোঝাই যাচ্ছে জ্যাকের গায়ের রঙের কারণে তাকে মিথ্যা বলা হয়েছে। জ্যাক এটা বুঝে যায় এবং বাহিরে এসে অপেক্ষা করতে থাকে। রিড যখন বাহিরে বের হয় তখন জ্যাক তার কাছে গিয়ে বলে, আমি বার্গারের কথা এখানে লোনের জন্য এসেছি, কিন্তু তারা আমায় ভেতরে যেতে দেয়নি। এরপর জ্যাক বাড়ি ফিরে এলেই বার্গার তাকে ফোন করে আর বলে, তুমি নাকি আমার নাম করে রিডের কাছে গিয়েছিলে লোন নেওয়ার জন্য। তখন জ্যাক তাকে সরি বলে। তবে বার্গার জ্যাকের এই আত্মবিশ্বাস দেখে তাকে বলে, আচ্ছা তাহলে কাল সকালে ব্যাংকে দেখা হচ্ছে। আর এভাবে বার্গার জ্যাককে লোন দিতে রাজি হয়ে যায়। এই কথা শুনে জ্যাক অনেক খুশি হয়। এরপর সে লুচিকে নিয়ে একটি পার্টিতে আসে। সেখানে জয়ও এসেছিল। জ্যাক আবার জয়কে তার ব্যবসার পরিকল্পনা সম্পর্কে বলে। তখন জয় জ্যাককে বলে, সব তো ঠিকই আছে, তবে তোমার রাগটা একটু কমানো দরকার। জ্যাকও তখন এটা বুঝতে পারে। পরের দিন সকালে জ্যাক সেই সম্পত্তি দেখতে আসে। তখন একজন সাদা বর্ণের বৃদ্ধা তাকে দেখে বলে, তুমি এখানে কি করতে এসেছো? এটা তো তোমাদের জায়গা না। তরে জ্যাক বলে, আমরা বার্গারের হয়ে কাজ করি। বৃদ্ধা তাদের দেখে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে জ্যাকের সাথে ম্যাটের দেখা হয়, কারণ জ্যাক এটা ভালো করেই জানে যে এই কাজে তার গায়ের রঙের কারণে অনেক অসুবিধায় পড়তে হবে। সেজন্য সে ম্যাটকে তাদের সাথে কাজে নেয়। জ্যাক তখন তাকে জিজ্ঞাসা করে, আমাদের সাথে কাজ করতে কি রাজি আছো? উত্তরে ম্যাট বলে, আমি শুধু টাকার জন্য কাজ করি, আর কারো গায়ের রং নিয়ে আমার কোনো সমস্যা নেই। ম্যাটের এই কথা শুনে জ্যাক খুশি হয়ে যায়। এরপর তারা কাজে লেগে যায়। কিন্তু একটু পরে সেখানে কিছু পুলিশ চলে আসে এবং জ্যাককে জেরা করতে থাকে, কারণ ওই বৃদ্ধা কালো মানুষদের সহ্য করতে না পেরে পুলিশদেরকে কল করে ডেকে এনেছে। সে ভেবেছিল জ্যাক তাকে মিথ্যা বলেছিল। তবে জ্যাক পুলিশদেরকে ওই সম্পত্তির কাগজ দেখায়। এটা দেখে পুলিশ বুঝে যায় যে সত্যি জ্যাক এই সম্পত্তির মালিক। এই ব্যাপারটা জানার পরে সেই মহিলাটি ওই বাড়ি থেকে চলে যায়। আর এটা থেকেই ধারণা করা যায় তখনকার মানুষ তাদের কেমন চোখে দেখতো। পরের দিন জ্যাকের সাথে দেখা করতে বার্গার সেখানে আসে। জ্যাকের কাজ দেখে সে অনেক খুশি হয় আর জ্যাককে বলে, আমার কাছে এমন আরো অনেক সম্পত্তি আছে, আর সেগুলো যদি তুমি বিক্রি করতে পারো তাহলে আমি তোমার সাথে 50-50 পার্টনারশিপে কাজ করতে রাজি আছি। জ্যাক তখন তার কথা সম্মতি জানিয়ে সেই সব সম্পত্তি দেখতে চলে আসে। আস্তে আস্তে তাদের এই ব্যবসা উপরে উঠতে শুরু করে। কিন্তু হঠাৎ করে একদিন বার্গার মারা যায়। এরপর তার স্ত্রী জ্যাকের সাথে আর কাজ করতে রাজি হয় না। যদিও তাদের 50%-এর কথা হয়েছিল, কিন্তু বার্গারের স্ত্রী জ্যাককে 25%-এতে রাজি হয়। এটা দেখে জ্যাক রেগে যায়। তখন বার্গারের স্ত্রী বলে, যেটা দিলাম সেটা নিয়ে খুশি থাকো, না হলে এটাও আর পাবে না। এরপর জ্যাক সেখান থেকে সরাসরি রিটের কাছে চলে আসে। কিন্তু এখানে রিটও জ্যাকের সাথে দেখা করতে রাজি হয় না। এরপর জ্যাক সেখান থেকে বেরিয়ে জয়ের কাছে আসে। সে জয়কে একটি বিল্ডিং এর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে সে এটা চেনে কিনা। তখন জয় বলে, হ্যাঁ, এই বিল্ডিং এ তো মেইন সিটি ব্যাংক আছে। এটা শুনে জ্যাক বলে, আমি ওই বিল্ডিংটা কিনতে চাই। এটা শুনে জয় অবাক হয়ে যায় এবং জ্যাককে জিজ্ঞাসা করে, কেন তুমি এই বিল্ডিংটা কিনতে চাও? তখন জ্যাক বলে, ওই বিল্ডিং এ তো ব্যাংকটা আছে, তাই না? আর আমরা যদি ওই বিল্ডিংটাই কিনে ফেলি তাহলে তো তারা আমাদের লোন দিতে আর বারণ করতে পারবে না, আর তারপর ব্যাংকের লোন নিয়ে আমরা আমাদের ব্যবসা আরো বড় করতে পারবো। তখন জয় বলে, শুনেছি তারা তোমায় ব্যাংকারের সাথে কথা বলার অনুমতিও দেয়নি, তাহলে ওই বিল্ডিংটা কি করে কেনার কথা ভাবলে? এখন আবার এই কথা বলো না যে তুমি ওই বিল্ডিংটা কেনার জন্য কাউকে ভাড়া করবে। তখন জ্যাক বলে ওঠে, হ্যাঁ অবশ্যই আমি এটাই করতে যাচ্ছি। তারপর জ্যাক জয়কে সঙ্গে নিয়ে ম্যাটের কাছে আসে, কিন্তু জ্যাকের কথাগুলো যেন ম্যাটের মাথার উপর দিয়ে যাচ্ছিল। এসব দেখে জয় জ্যাককে বলে, তুমি কি শিওর এত বড় কাজটা ম্যাট করতে পারবে? আমার তো সন্দেহ আছে। তবে জ্যাক বলে, আমি সব শিখিয়ে দেব। এরপর ম্যাটকে তার বন্ধু সুজির সাথে দেখা যায়। ম্যাট এই ব্যাপারটা নিয়ে সুজির সাথে কথা বলে। এটা শুনে সুজি তাকে রাজি হতে বলে। এরপর ম্যাট জ্যাকের কাছে চলে আসে এবং এই কাজটা করার জন্য রাজি হয়ে যায় আর বলে, আমার কাজটা বুঝিয়ে দাও। এরপর থেকে জ্যাক ম্যাটকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে দেয়। জ্যাক আর জয় মিলে ম্যাটকে গলফ খেলা শেখাতে নিয়ে যায়। তখন ম্যাট এর কারণ জিজ্ঞাসা করে। উত্তরে জয় বলে, যদি বড় কারোর সাথে ডিল করতে হয় তাহলে তার আগে পরিচিত হওয়া দরকার, আর ওই বিল্ডিং এর মালিক চার্লসের গলফ খেলা অনেক প্রিয়, আর সেজন্য এই খেলা তোমায় আগে ভালো করে শিখতে হবে। এরপর জয় ম্যাটকে গলফ খেলা শেখাতে থাকে। অন্যদিকে জ্যাক তাকে ব্যাংক চালানোর সব হিসাব শেখাতে শুরু করে।
আর জ্যাকের স্ত্রী লুসি ম্যাটকে চলাফেরা আর খাওয়া দাওয়া শেখাতে থাকে। এভাবে ম্যাটের প্রশিক্ষণ চলতে থাকে। ম্যাটও খুব কম সময়ের মধ্যে সব আয়ত্ত করে নেয়। এরপর সেই সময় চলে আসে। ম্যাট একজন বড় ব্যবসায়ীর চেহারা নিয়ে ব্যাংকের বিল্ডিং এর মালিক চার্লসের সামনে চলে আসে। আর দূরে দাঁড়িয়ে জয় আর জ্যাক সবকিছু নজর রাখে। জয়ের কথা মতো ম্যাট খেলার মাধ্যমে চার্লসের সাথে ভাব জমাতে শুরু করে। পরের দিন ম্যাট চার্লসের কাছে আসে ব্যাংক কেনার জন্য। তখন সে ম্যাটকে পরীক্ষা করতে কিছু গাণিতিক প্রশ্ন করতে থাকে। এখানে ম্যাট জ্যাকের কাছ থেকে সব শিখে নেওয়ার কারণে প্রশ্ন করার সাথে সাথে সব উত্তর দিয়ে দেয়। আর এত নিখুঁত আর তাড়াতাড়ি বলছিল যে চার্লসের অ্যাকাউন্টেড ক্যালকুলেটরও সাহায্য করতে পারছিল না। ম্যাটের এমন প্রতিভা দেখে চার্লস তাকে ওই বিল্ডিংটা বিক্রি করতে রাজি হয়ে যায়। আর এরপর যে ব্যাংকে জ্যাককে কিছুদিন আগে ঢুকতে দিচ্ছিল না, এখন সে সেই ব্যাংকের মালিক হয়ে যায়। এরপর বেশ কিছু সময় কেটে যায়। ম্যাট আর সুজিরও বিয়ে হয়ে যায়। এরপর জ্যাককে আবারও তার সেই কাকার বাসায় দেখা যায়, যিনি কিনা জ্যাকের কথা শুনে সেদিন হেসেছিল। এখন তো তিনিও জ্যাকের প্রশংসা করতে বাধ্য হন। এরপর জ্যাককে দেখা যায় তার ছেলেকে নিয়ে সে একটি ব্যাংকের সামনে এসেছে। সেখানে সে এক ছোট ছেলেকে ঠিক তার মতো জুতো পরিষ্কার করতে দেখে। তখন জ্যাক ঠিক করে সে এই ব্যাংকটিও কিনে নেবে। বাসায় ফিরে সে এই ব্যাপারটা তার স্ত্রীকে জানায়। তখন লুচি বলে, আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। পরের দিনে জ্যাক জয়ের কাছে গিয়ে তাকে ওই ব্যাংকটা কেনার কথা জানায়। কিন্তু এবার জয়ের জ্যাকের কথা রাজি হয় না। তবুও জ্যাক কোনো মতে জয়কে রাজি করিয়ে নেয়। এরপর তারা সেই ব্যাংকটা কেনার জন্য প্রস্তুত হতে থাকে। যদিও তারা এই ব্যাংকটা কিনতে সফল হয়ে যায়, কিন্তু সেখানকার মালিক রবার্ট ম্যাটকে কিছুটা সন্দেহ করে। পরের দিন এসে সে ম্যাটকে ব্যাংকের ব্যাপারে আটঘাট প্রশ্ন করতে শুরু করে দেয়। রবার্ট তখন লক্ষ্য করে ম্যাট নার্ভাস হয়ে যাচ্ছে। এরপর রবার্ট ম্যাটের পিছু নেয় আর সে দেখতে পায় ম্যাট সেখান থেকে এসে জ্যাকের সাথে কথা বলছে। আর এতেই রবার্ট বুঝে যায় হয়তো ম্যাটের পিছনে অন্য কেউ আছে, আর সে হলো জন জ্যাক। এরপর ম্যাট বাড়িতে আসলে সুজি তাকে জিজ্ঞাসা করে, কি করছো তুমি? সে বলে, আমি জ্যাকের সাথে কাজ করি, আর সেটা করে আমি অনেক বাড়ি কিনে টাকা ইনকাম করছি, আর আমি জ্যাকের ব্যবসার পার্টনার। তখন সুজি বলে, শোনো ম্যাট, পার্টনার কখনো স্যালারি নেয় না, সে সবসময় ব্যবসার অংশ নেয়। এর মানে সুজি ম্যাটকে খারাপ পরামর্শ দিতে থাকে। পরের দিন রবার্ট জ্যাকের বাড়িতে চলে আসে। ম্যাট তাকে বলে, তুমি কি আমায় ফলো করছিলে? উত্তরে রবার্ট বলে, হ্যাঁ অবশ্যই, কারণ আমি একসময় এই ব্যাংকের 20% অংশের মালিক ছিলাম। ম্যাট কিছু বলতে যাবে তখন জ্যাক তাকে জিজ্ঞাসা করে, কি চাও তুমি? তখন রবার্ট বলে, আমি তোমার নামে কেস করব। তুমি যদি ওই ব্যাংকের মালিক হও তাহলে তো আমার সব টাকাই জলে চলে যাবে। এসব বলে রবার্ট সেখান থেকে বেরিয়ে যায়। এসব শুনে জ্যাক অনেক চিন্তায় পড়ে যায়। তখন ম্যাট বলে ওঠে, এগুলো তো সবই গায়ের রঙের জন্য হলো, তাই ওই ব্যাংকের মালিকানা আমার নামে করে দিলে তো আর এমন কোনো সমস্যা থাকবে না। আর এইসব কথা আমার সুজির কথাতেই বলছিল। জ্যাকও কোনো উপায় না পেয়ে ম্যাটকে ওই ব্যাংকের মালিক করে দেয়। পরের দিন ম্যাট সেই ব্যাংকের মালিক হিসাবে সেখানে যোগ দেয়। আর ম্যাটের যাতে কোনো সমস্যা না হয় তাই লুচিকে সেই ব্যাংকের লোন অফিসের চাকরি দিয়ে পাঠায়। ম্যাটের ব্যাংকের বিষয়ে তেমন কিছু না জানার কারণে ম্যাটকে ক্লিপ নামের এক উকিলের সাহায্য নিতে বলে। তখন ম্যাট বলে, আমি তার সাথে কথা বলেছি। এদিকে ম্যাট আগের উকিলের কাগজ না পড়ে সেটাতে সই করে দেয়। এরপর সুজিকে ম্যাটের সাথে দেখা যায়। সে ম্যাটকে বলে, ওরা তোমায় পেয়েছিল বলেই এত কিছু করতে পেরেছে, কিন্তু ওরা তো কালো, ওদের ব্যবসা করার যোগ্যতা নেই। তবে এইসব শুনে ম্যাট তাকে থামিয়ে দেয় এবং বলে, ওরা যেমনই হোক না কেন ওরা আমার বন্ধু। ঠিক তখনই রবার্ট ম্যাটকে কল করে জানায় কিছু সাদা বর্ণের ব্যবসায়ী তাদের ব্যাংক থেকে অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানিয়েছে, কারণ তারা এটা জেনে গেছে যে এখানে কালো বর্ণের লোকদের অ্যাকাউন্ট আছে। কারণ জ্যাক ওই ব্যাংকে কালো বর্ণের লোকদের চাকরি সহ অনেকের সেখানে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছিল। আর এটা জেনে রবার্ট এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দেয়। আর তারপর সাদা বর্ণের লোকেরা তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এসব জানতে পেরে জ্যাক আর জয় ভীষণ চিন্তায় পড়ে যায়। পরের দিন ম্যাট ব্যাংকে গেলে দেখে সেখানে ব্যাংক ইনভেস্টিগেশন করার জন্য এজেন্সির লোক এসেছে। কিন্তু ম্যাটের ব্যাংক চালানোর ব্যাপারে তেমন অভিজ্ঞতা না থাকার কারণে সে অনেক ভয় পেয়ে যায়। আর সে দ্রুত জ্যাককে কল করে সবটা জানায়। এসব শুনে জ্যাকও অনেক ঘাবড়ে যায়, কারণ জ্যাক চাইলেও তাদের সামনে যেতে পারবে না। এখন তো ওই ব্যাংকের মালিক ম্যাট, তাই ম্যাটকে সবটা সামলাতে হবে। তবে কিছুক্ষণ পর জয় ড্রাইভার আর জ্যাক ক্লিনার সেজে ব্যাংকে প্রবেশ করে। সেখানে গিয়ে ম্যাটকে করা কঠিন প্রশ্নগুলোর উত্তর বলে দিতে থাকে। তবে সেই এক্সামিনার ব্যাপারটা ধরে ফেলে এবং আরো জটিল প্রশ্ন করতে আরম্ভ করে দেয়। তখন ম্যাট ফাইল আনার নাম করে ওয়াশরুমে চলে আসে, আর সেখানে জয় আর জ্যাকও ছিল। তখন ম্যাট প্রশ্নগুলো বললে জ্যাক তাকে সবগুলোর উত্তর বলে দেয়। ম্যাট তখন তাদের বলে, আমার অনেক ভয় লাগছে, কিন্তু তারা ম্যাটকে বোঝায় যে সে এখন ব্যাংকের মালিক, আর এই পরিস্থিতি এখন তাকেই সামলাতে হবে। ম্যাট তখন আবার এক্সামিনের কাছে ফিরে আসে
আর তখন ওই এক্সামিনার ব্যাংকের $20,000 উপরের লোনগুলো সব বাতিল করে দেয়। কারণ হিসাবে সে জানায়, কারণ ব্যাংকের লোন মোট মূলধনের 10%-এর বেশি হওয়া যাবে না। তাই এই ব্যাংকের মোট মূলধন $2 লক্ষ হওয়ার কারণে তার 10% হয় $20,000। তাই এর থেকে উপরের লোনগুলো সব বাতিল করে দিয়েছে। এই কথা শুনে ম্যাট বলে, আমি তো কখনো $20,000 উপরে লোন দেইনি। তখন সে বলে, এগুলো সব পুরনো লোন আর এতে তোমার সই আছে। আর এটা দেখে ম্যাট বুঝে যায় সে ওই পুরনো উকিলের উপর ভরসা করে কি ভুলটাই না করেছে। ম্যাট তখন ওই পুরো ব্যাপারটা জয় আর জ্যাককে বলে। এসব শুনে তারা চমকে যায় এবং বলতে থাকে সে কিভাবে এমনটা করতে পারে, সে তো তাদের বিশ্বস্ত একজন উকিল। তখন ম্যাট বলে সে তাদের উকিলকে আনেনি, সে রবার্টের কথা মতো পুরনো উকিলকে এনেছিল আর সেই কাগজে সে সই করে দিয়েছিল। এটা শুনে জ্যাক আর জয় অনেক রেগে যায়, কিন্তু এখন তারা কিছু করতেও পারবে না। তখন ম্যাট তার ভুলটা বুঝতে পারে আর এখানে জ্যাককে তার $3 লক্ষ হারাতে হয়। পরের দিন তারা মিটিংয়ে বসলে ম্যাট ওই উকিলের বিরুদ্ধে কেস করার কথা বলে। সে বলে ওরা তো আমাদের এক রকমের ধোঁকা দিয়েছে। তখন জয় বলে এগুলো করে এখন আর কোনো লাভ হবে না, তার বদলে আমাদের পুরনো ব্যাংকের দিকে নজর দেওয়া উচিত। তখন ম্যাট বলে যেহেতু ওই ব্যাংকটা বন্ধ হয়ে যাচ্ছে তাই ওই টাকাগুলো সে নিজের ব্যাংকে ট্রান্সফার করে নেবে। যদিও এই কাজটা একেবারে বেআইনি ছিল, তবু ম্যাট লোভে পড়ে এই কাজটা করে ফেলে। আর এইসব জানতে পেরে জ্যাক ও জয় ব্যাংকে চলে আসে। তবে রবার্ট আগে থেকে সেখানে এসে বসেছিল আর সে জ্যাকের এই পরিস্থিতি দেখে অনেক খুশি হচ্ছিল। জ্যাক রেগে ম্যাটকে জিজ্ঞাসা করে, কি করছো এসব? তুমি তো এটা অবশ্যই জানো এই কাজটা বেআইনি, পুলিশ যে কোনো সময় এসে ব্যাংকটা সিল করে দিতে পারে। আর এই কথা বলতে না বলতে সেখানে পুলিশ চলে আসে এবং ব্যাংকটা সিল করে দেয় আর ম্যাটকে গ্রেফতার করে নিয়ে যায়। একই সাথে তারা জয় আর জ্যাককেও গ্রেফতার করে নিয়ে যায়। এরপর কিছুদিন কেটে যায়। ম্যাটকে দেখা যায় সে তার সমস্যার কথা একজন উকিলকে বলছে। ম্যাট তাকে বলে আমার এখান থেকে বাঁচতে কি করা উচিত। তখন সেই উকিল ম্যাটকে বলে যদি তুমি আদালতে বলো জয় আর জ্যাক তোমাকে এই কাজ করতে বাধ্য করেছিল তাহলে তুমি বেঁচে যাবে আর এতে করে তোমার উপর থাকা কেসটাও আর থাকবে না, আর তখন তুমি আবার তোমার বাড়ি আর সম্পত্তি ফিরে পাবে। তখন ম্যাট বলে ওরা তো আমায় এগুলো করতে বাধ্য করেনি। উকিল তখন ম্যাটকে বলে যদি বাঁচতে চাও তাহলে এছাড়া আর কোনো উপায় নেই। ম্যাট তখন এগুলো নিয়ে সারা রাত চিন্তা করতে থাকে। পরের দিন কোর্টে গিয়ে ম্যাট উকিলের শেখানো কথাগুলোই বলে। সে বলে জয় আর জ্যাক তাকে দিয়ে জোর করে কাজটা করিয়েছিল। এতে ম্যাট বেঁচে গেলেও জয় আর জ্যাক ফেঁসে যায়। এরপর জ্যাককে ডাকা হয়। যাওয়ার আগে জ্যাক জয়ের কাছে এসে একটি মুচকি হাসি দিয়ে চলে যায়। এটা দেখে জয় বুঝে ফেলে জ্যাক আবার সব দোষ নিজের ঘাড়ে নিতে যাচ্ছে। এরপর কোর্টের ভিতরে দৃশ্য দেখা যায়। জ্যাক সেখানে গিয়ে সবার সামনে বলে কোর্টের নিয়ম অনুযায়ী সব মানুষের সমান অধিকার আছে, কিন্তু এটা একেবারেই একটা মিথ্যা কথা। জ্যাক তখন বলে যদিও এই কেসটা একটা ব্যাংকের টাকার গরমিল নিয়ে, কিন্তু এখানে যদি আমার গায়ের রং সাদা হতো তাহলে আমায় এত বাধা পার করতেই হতো না। সত্যিটা এটাই যে এই নিষ্ঠুর সমাজ শুধু মুখেই বলে সবার সমান অধিকার রয়েছে, সত্যিও যদি সবার সমান অধিকারী হবে তাহলে কেন আমাকে আমার স্বপ্ন পূরণ করতে এতটা বাধা পার করতে হলো? কেন আমাকে নিজের জায়গায় অন্য একজন সাদা বর্ণের লোককে বশ সাজাতে হলো? তার কারণ আমার গায়ের রং কালো, এটাই তো। জ্যাকের কথাগুলো যেন সবার গায়ে তীরের মতো বিঁধছিল। আর এটা জ্যাক ভালো করেই জানে এখানে থাকা কারোরই এসব কথা কিছু যায় আসে না। আর ঠিক তেমনই হয়। কোর্ট জ্যাককে জেলে পাঠাতে বলে আর সে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। এরপর বেশ কিছু বছর কেটে যায়। জেল থেকে বের হলে জ্যাকের স্ত্রী আর জয় তাকে নিতে আসে। তখনই জ্যাক তার স্ত্রীকে বলে আমাদের নতুন বাড়িতে ওঠার সময় এসে গেছে। তখন লুচি বলে আমাদের বাড়ি তো সরকার নিয়ে নিয়েছে, তাহলে নতুন বাড়ি কোথা থেকে এলো? জ্যাক তখন বলে ম্যাট কোর্টে তার বয়ান দেওয়ার আগেই তার কাছ থেকে অনুমতি নিয়েছিল আর সেদিন জ্যাকি ম্যাটকে ওইসব বলতে বলেছিল। আর এতে ম্যাটের টাকা সরকার নেয়নি আর সেটা দিয়ে ম্যাট তাদের জন্য বাড়ি কিনে রেখেছিল। এটা শুনে লুচি অনেক খুশি হয়ে যায় আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। মূলত এই সিনেমাটির মাধ্যমে সেই সময় মানুষদের সব ভয়াবহ সত্যতা প্রকাশ পায়। দেখানো হয় তখনকার মানুষ যদি কালো হতো তাহলে তাকে সমাজে কতটা নিচু হয়ে বাঁচতে হতো আর কিভাবে তখন ভালো কিছু করতে তাদের সংগ্রাম করতে হতো, এগুলো এই সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।